নমস্কার, আমি আচার্য পলাশ মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। অমাবস্যায় তারাপীঠ যজ্ঞ সমাপ্ত করার পর অনেকদিন বাদে আবার আপনাদের সামনে লাইভ অনুষ্ঠান উপস্থিত হলাম লাইভ অনুষ্ঠানে। কারণ তারাপীঠে যখন যজ্ঞ থাকে তার আগে একটু চেম্বারের চাপ খুব বেশি পরিমাণে থাকে, ফলে সেই কটা দিন আমি লাইভ তো করতেই পারি না। উপরন্তু তারাপীঠ থেকে ঘুরে আসার পর তারপর সেই লাইভ অনুষ্ঠানে বসি, অর্থাৎ এই অমাবস্যায় যে ক্রিয়াকাণ্ড করে আবার আপনাদের সামনে লাইভে উপস্থিত হয়েছি। এবং আগামী মাসের যে অমাবস্যা, সেই অমাবস্যা তারাপীঠ মহাশ্মশানে মায়াংতন্ত্রে মহাযজ্ঞ আমার হবে। প্রতি অমাবস্যায় এই শ্মশান ক্রিয়ায় যে মায়াংতন্ত্রে মহাযজ্ঞ আমি তারাপীঠ মহাশ্মশানে করি, এবং প্রতি পূর্ণিমায় নিজ গৃহ মন্দির উত্তর কলকাতার শ্যামবাজারে আমি করি। সমস্যা যাই হোক না কেন, সেই সমস্যা যদি পারিবারিক সমস্যা হয়, সেই সমস্যা যদি শরীর স্বাস্থ্য সমস্যা হয়, যেমন গা হাত পায়ে ব্যথা, শ্বাসকষ্ট, পেটের সমস্যা, তারপর হাত পা কাঁপা, মাথার যন্ত্রণা, অতিরিক্ত ঝগড়া করা ইত্যাদি ইত্যাদি, যদি বাড়ির লোক চায় যে শান্তিপূর্ণ সংসার হবে, অতি অবশ্যই তান্ত্রিকের দ্বারা কোনো কাজই অসাধ্য নেই। এবং যে কোনো কাজ এই মায়াংতন্ত্রে 100% সাকসেসফুল হয়। যার জন্য আমি বলি সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার করতে গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটের জুড়ি মেলা ভার। কি এই মেটাল ট্যাবলেট? এই মেটাল ট্যাবলেট খেতে হয় না, পড়তে হয়। আর এই মেটাল ট্যাবলেট পড়ার সঙ্গে সঙ্গেই সমস্যার সমাধান হতে শুরু হয়ে যায়। আর আরেকটা কথা বলি, ধারণ ছাড়া প্রতিকার। এই ধারণ ছাড়া প্রতিকার যে তারাপীঠ শ্মশানে যে যজ্ঞ হয় বা আমার নিজ গৃহতে যে যজ্ঞ হয়, যজ্ঞ ছাড়া ধারণ ছাড়া প্রতিকার খুব একটা কার্যকরী হয় না। তার কারণ যে ব্যক্তির ধারণ ছাড়া প্রতিকারের ব্যবস্থা করতে হয়, সেই ব্যক্তির নাম গোত্র সহ ছবি লাগে। সেই ছবি দিয়ে যে যজ্ঞে ক্রিয়া করা হয়, তাতেই কিন্তু ধারণ ছাড়া প্রতিকারের পূর্ণতা পাওয়া যায়। কেন? সেই অদৃশ্য শক্তিকে আহ্বান করে নিতে হয় যজ্ঞে। যদি সাইড স্ক্রিনে দেখানো যায়, টিভি অপারেটরে দেখাতে পারেন, তাহলে নিশ্চয়ই দেখতে পাবেন আমার যে মহাযজ্ঞ হয়, এই দেখতে পাচ্ছেন মহাযজ্ঞ। এইখানে কি হয়? এই অদৃশ্য শক্তি, সেই হাই ট্রান্সফার এনার্জি, তাকে আহ্বান করতে হয় যারা ঈশ্বরের দূত, এবং তাদেরকে দিয়ে কিন্তু ক্রিয়াকাণ্ড হয়। এই অগ্নি থেকে যে সাকল্য প্রয়োগ হয়, দেখুন এক এক রকম সাকল্য রয়েছে। বিদ্বেষণের জন্য একরকম, বশীকরণের যে একরকম, শত্রু দমনের জন্য একরকম, গৃহ শান্তির জন্য একরকম, গ্রহদোষ খণ্ডনের জন্য একরকম, অর্থ বিদ্যার জন্য একরকম, বিবাহের জন্য একরকম। ধারণ ছাড়া প্রতিকার যজ্ঞ ছাড়া সম্ভব নয়। তো এই সাকল্য প্রয়োগে সেই শক্তিকে আহ্বান করা হয়। এই গন্ধে গন্ধে তারা চলে আসে এবং তার সমস্যার, আমার ভক্তদের সমস্যার সমাধান করে। অতি অবশ্যই 100% প্রত্যেকে সমস্যা মুক্ত হবেন। আমি গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা 5:55 একদম সিরিয়ালের মতো, সিরিয়াল বাই সিরিয়াল সাধকদের বাণী এবং তার জীবন কাহিনী তুলে ধরেছি। চলছিল আমার তৈলঙ্গ স্বামীর এপিসোড। আজকে তৈলঙ্গ স্বামীর 15তম এপিসোড হবে, লাইভ 15তম এপিসোড। কি ঘটনা ঘটিয়েছিলেন তৈলঙ্গ স্বামী যে ইংরেজরাও তার কাছে ক্ষমা চেয়ে নিয়ে তাকে পূর্ণ স্বাধীনতা দেয়। তৎকালীন সেই ব্রিটিশ সাম্রাজ্যে ভারতবর্ষে ইংরেজরাও তার কাছে মাথা নত হয়েছিল, সেই ম্যাজিস্ট্রেট। আসছি সেই ঘটনায়। 2-4 জন ইংরেজ রাজ কর্মচারী হিসাবে সেই সময় বারাণসীতে উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেটের সঙ্গে। সেই যারা ইংল্যান্ড থেকে কজন ব্যক্তি সরাসরি ওই কর্মকাণ্ড দেখতে সেখানে উপস্থিত হন, অর্থাৎ অফিসিয়াল কাজ দেখার জন্য, তাদের মেম সাহেবকে নিয়ে। সেই সময়কার একটা ছিল যে ভারত তো একটু ভ্রমণও হবে প্লাস অফিসিয়াল কাজটাও দেখা হবে, দুটো একসঙ্গে পাওয়ার জন্য মেম সাহেব বাচ্চা কাচ্চা নিয়ে একদম সাহেবরা চলে আসতো উপরের মহল থেকে, লন্ডন থেকে সরাসরি কলকাতায়। তারপর তাদের পোস্টিং বিভিন্ন জায়গায় হতো সাময়িকভাবে। সেই 2-4 জন তৎকালীন সময় যে মেম এবং সাহেব, তারা বারাণসীতে ভ্রমণে বেরোতেন বিকেলের দিকটায়। ভ্রমণ করতে তাদের একটু পছন্দ ছিল এবং তারা ভারতবর্ষের দৃশ্য, সিন, বিভিন্ন স্থান, এগুলো সব দেখতেন, মানুষজনকে দেখতেন।
তো তারাই দেখতে দেখতে মাঝে মধ্যেই সেই তৈলঙ্গ স্বামীকে দেখতে পাতেন এবং সে উলঙ্গ অবস্থায় বিভিন্নভাবে বিচরণ করছেন, হয় গঙ্গার পাড়ে বসে রয়েছেন না রাস্তাঘাটে চলে যাচ্ছেন, অথবা হাঁটতে দেখতে পাতেন। এইটা তাদের কাছে বড়ই দৃষ্টিকটু লাগতো এবং বিশেষ করে মেমেদের কাছে এটা খুব বর্বর এবং অসভ্য আচরণ হতো। বলে রাখি, তৈলঙ্গ স্বামী উলঙ্গ মানে কিন্তু সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় নয়, উনি কিন্তু নেংটি পরে থাকতেন। এটাই বলা হতো যে শুধু নেংটিটাই পরা থাকতো, আর কিছু বস্ত্র থাকতো না। তো এইটা তাদের কাছে খুব খারাপ লাগলো, ফলে তারা সেখানকার ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেন করলো। ম্যাজিস্ট্রেট এইবার তার নিজের রূপ দেখালেন। ম্যাজিস্ট্রেট কি করলেন, সেই থানায় খবর দিলেন যে থানার অফিসার যে ওকে ধরে নিয়ে আসার জন্য তৈলঙ্গ স্বামীকে। এবার সেই দিনের কথা বলি, যে দিনটাতে বড় বিস্ময়কর ঘটনা পড়েছিল। দিনক্ষণ তারিখ তো নেই, তবে সেই দিনের ঘটনাটা আপনাকে তুলে ধরছি। সেই দিন থানার অফিসার এসে তৈলঙ্গ স্বামীকে নিয়ে যাওয়ার জন্য বলেন। বলে, সাধু মহারাজ আপনি চলুন, আপনাকে ম্যাজিস্ট্রেট দেখেছেন, আপনি যদি ভালোভাবে না যান আপনাকে অ্যারেস্ট করে আমরা নিয়ে যাব। স্থানীয় কিছু ভক্ত সেই সমস্ত কথা শুনলো বটে, তৈলঙ্গ স্বামীর ছিলেন ধ্যানমগ্ন এবং ধ্যান বিশিষ্ট অবস্থায়। তার কিন্তু সেই কথাতে মানে এই অফিসারের কথাতে কর্ণপাতও তিনি করলেন না, তিনি যোগ বল দ্বারা ধ্যানমগ্ন হয়েছিলেন। অফিসার উত্তেজিত হয়ে থানা থেকে আরো কিছু সেপাই আনার জন্য আদেশ দিলেন, ফলে এই সেপাই সেখানে আরো উপস্থিত হলেন এবং সঙ্গে থাকলো একটা দোলা বা পালকি যাকে বলা যায়, যে ওনাকে নিয়ে যাওয়ার জন্য। চেহারা তো খুব ভারী এবং খুব লম্বা চওড়া ছিলেন তৈলঙ্গ স্বামী। এমতো অবস্থায় যখন ওই মহারাজ অর্থাৎ তৈলঙ্গ স্বামীজি মহারাজ কোন রকম কর্ণপাত করলেন না, তখন অফিসার বলপূর্বক উদ্ধত অবস্থায় তৈলঙ্গ স্বামীকে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে দোলায় পালকিতে বসালেন। স্থানীয় লোকজন কিন্তু এতে বাধা দিলেন, বললেন এইভাবে আপনি নিয়ে যেতে পারবেন না ওনাকে, উনি খুব শক্তিশালী, সেটা আপনারা বুঝতে পারবেন। অফিসার কোনো তোয়াক্কা না করেই তার ধ্যান ভঙ্গ করে তাকে বসিয়ে দিলেন দোলনায় অর্থাৎ পালকিতে। তৈলঙ্গ স্বামী তার ভক্তদের উদ্দেশ্যে বললেন, তোমরা এর মধ্যে এসো না, এই সেপাইগণ বা অন্য কেউ আমার কোনো কিছুই ক্ষতি করতে পারবে না, সুতরাং তোমরা এটা নিয়ে খুব একটা চিন্তা করো না। বলপূর্বক মানে জোর করে নিয়ে যাওয়া হলো তাকে ম্যাজিস্ট্রেটের কাছে। অবশ্যই তৈলঙ্গ স্বামী জি যদি ওইখান থেকে উঠতে না চাইতেন, অফিসারের ক্ষমতা ছিল না যে 200 জন অফিসারও দাঁড় করিয়ে রাখলে তাকে তুলতে পারতেন না, কিন্তু তিনি স্বেচ্ছায় উঠে পড়েছিলেন বলে পালকিতে বসাতে পারলেন, নইলে তাকে তোলার ক্ষমতা কারোরই ছিল না। ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত করা হলো তৈলঙ্গ স্বামীজি মহারাজকে। ম্যাজিস্ট্রেট স্বামীজিকে প্রশ্ন করলেন, হে সাধু, তুমি এরকম উলঙ্গ হয়ে এখানে ঘুরে বেড়াও, এটা তোমার জন্য একটা নিষেধাজ্ঞা, কেন তুমি এইভাবে ঘুরে বেড়াচ্ছ? এই স্থানকে নষ্ট করছো, অসভ্যের বর্বরের মতো ঘুরে বেড়াচ্ছ তুমি। তৈলঙ্গ স্বামী কোনো উত্তর দিলেন না। জয় মা তারা, একটু লাইনে থাকুন। তৈলঙ্গ স্বামী কোনো উত্তর দিলেন না এবং এই অবস্থায় ম্যাজিস্ট্রেটের রাগ আরো বেড়ে গেল। ম্যাজিস্ট্রেট হাত করা নিয়ে এসে তৈলঙ্গ স্বামীকে পড়ালেন। এরপরই ঘটলো সেই বিস্ময়কর ঘটনা। তার আগে একটু কলার বন্ধুকে দেখে নি। জয় মা তারা, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? বারাসাত থেকে। কি সরকার? সমরেশ হালদার, বারাসাত থেকে। বলো সমরেশ, কি জানবে? নিজের বিষয়, তাই তো? জন্ম তারিখ আছে? বলো। 18/12/1997। 18/12/1997। টাইম? সকাল 9টা। জন্মস্থান? বারাসাত। এখানে যেটা দেখতে পাচ্ছি আমি, মকর লগ্ন এবং কর্কট রাশি, তাই তো? জানা আছে?
হ্যাঁ ঠিক বলেছেন, ঠিক বলেছেন। তো ভাই শুধু জানি, আর কিছু জানি না। বৃহস্পতিবার জন্মবার, এটা তো জানো? হ্যাঁ। আচ্ছা, মূলত প্রশ্ন নেই কি সাংসারিক সমস্যা না ব্যবসায় উন্নতি, কোনটা তোমার সমস্যা বলো? সমস্যা বলতে মানে ব্যবসায় একটু টালমাটাল যাচ্ছে, একটা ইয়ে করার চেষ্টা করছি, আর একটা অন্য ব্যবসা চেষ্টা করছি। তো সেটা কেমন হবে বা কবে করতে পারবো? আচ্ছা, এইবার তুমি বলো, তুমি বারাসাত থেকে বলছো আর আমি কলকাতা স্টুডিওতে রয়েছি, তোমার মনের ইচ্ছা শুধু টেলিফোনে তুমি ফোন করলে সেটা বলে দিলাম, তা তোমার কি মনে হচ্ছে? তুমি কি আমার শেখানো কলার তো নও, তাহলে কি তোমার ইমপ্রেশনটা কি? আমি দুটো কথা বলেছিলাম, তোমার ব্যবসা আর পারিবারিক অর্থাৎ স্ত্রীকে নিয়ে সমস্যা, কোনটা? তুমি বলেছো ব্যবসা। তো এইটা বলার কি মানে হলো? তুমি কি বুঝলে এটা দিয়ে? তুমি একজন কলার, আমাকে ফোন করলে, আমি তোমার সমস্যা দু রকম হতে পারে, তার মধ্যে একরকম একদম পারফেক্ট হলো, এটা তোমার কি মনে হলো এটা নিয়ে? এটা মনে হচ্ছে, প্রথম কথা আমি বলছি, যারা সত্যি জ্যোতিষ জানে তারা বলতেই পারবে একমাত্র, এটাই হচ্ছে আমার কথা। যারা জানবে তারা বলতে পারবে। তার মানে এটা বুঝতে পারছো যে সঠিক জ্যোতিষ অধ্যয়ন করলে মানুষের গ্রহ নক্ষত্র এবং সমস্যা সম্বন্ধে বলা যায় এবং সেটাকে সলভ করা যায়, তাই তো? পারফেক্ট, হ্যাঁ আমি বিশ্বাসী। ভেরি গুড বাবা। এইবার আমি যেটা বলি, তোমার কি মাঝে মধ্যে মাথা গরম হয়ে যাচ্ছে? কিন্তু তুমি ধার্মিক, এই না যে গন্ডগোল করছো লোকের সাথে, কিন্তু মাঝে মধ্যে মাথা গরম হয়ে যাচ্ছে তোমার, তাই তো? নিজেকে কন্ট্রোল করতে পারছো না। আচ্ছা, এইখানে বাবা দুটো সমস্যা হয়েছে দেখতে পাচ্ছি। দ্বাদশ ভাবে রবি এবং বুধ একত্রিত ভাবে অবস্থায়, বুধ বক্রী অবস্থায় নির্ভর করছে ওই জায়গাটা। সুতরাং তুমি কি ব্যবসাটা তুমি কি বারাসাত থেকেই অপারেট করতে চাইছো না দূরে কোথাও করতে চাইছো? না ম্যাম, কাছাকাছি হলেও ভালো হয়, পরিবারের সঙ্গে হলে ভালো হয়। আমি যেটা বুঝতে পারছি বাবা, এইখানে বর্তমান যে সময় হয়েছে, প্রথমত ব্যবসায় কিন্তু ইনভেস্টমেন্ট একটু লস হওয়ার সম্ভাবনা রয়েছে। খেয়েছো, কি করলে ভালো হয়? এইখানে প্রথমত বলি, 1 নম্বর ব্যবসা একটু লস হওয়ার সম্ভাবনা, যেটা তুমি অলরেডি খেয়ে নিয়েছো। দ্বিতীয়ত আরেকটা সমস্যা দেখতে পাচ্ছি যে যোগাযোগ অর্থাৎ ক্লায়েন্ট মানে কাস্টমার, তোমার যে ব্যবসার কাস্টমার বা যারা ক্রেতা, তাদের কিন্তু এই ধারের একটা সমস্যা থাকছে কি? এই সমস্যার জন্যই সমাধান প্রবলেম তোমার তৈরি হচ্ছে। কারণ এখানে যারা উপস্থিত হচ্ছে এই ব্যবসাটায়, কারণ তোমার জন্মছক অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি, তৃতীয় ভাবে শনি থাকাতে, সেই শনি তৃতীয় থেকে নবমে দৃষ্টি দিচ্ছে, এবং শনি যে ঘরের ওপর অবস্থান করছে, মীন রাশিতে শনি ভালো ফল দেয় না, তার উপর শনির ডিগ্রি 19 ডিগ্রি 42 মিনিট অর্থাৎ 20 ডিগ্রি ধরা যায়, সেটা মেষের অবস্থান করছে। সুতরাং তোমার কাস্টমার বেসটা খারাপ, তাদের মনে এটাই ইচ্ছা থাকে যে প্রথমে মাল দেবো, টাকা দেবো, তারপর ডিউসটা করে আটকে দেবো, এটাই তোমার হচ্ছে ব্যবসা। একদম পারফেক্ট বলেছেন দাদা, একদম পারফেক্ট, ঠিক কথা। এরকমই হয়েছে, প্রচুর পড়ে আছে। দ্বিতীয়ত আরেকটা, অষ্টম ভাবে রাহু থাকাতে প্রচন্ড পরিশ্রম বা ব্যবসায় মনোযোগ করা সত্ত্বেও কিন্তু উটপাট টাকা বেরিয়ে যাচ্ছে, টাকা কিন্তু আটকে রাখতে পারছো না। আবার হঠাৎ করে কিন্তু টাকার আগমন কিন্তু পার্টিদের কাছ থেকে পাচ্ছ না, তুমি লোন করে ফেলছো। লোন হয়েছে কি? হ্যাঁ, একটা দুটো করেছি, দুটো। তাহলে কি করে বললাম বলো তো বাবা, এটা পার্টিদের কাছ থেকে পাচ্ছ না, কিন্তু লোন টাকা তোমার কাছে আসছে, সেটা অন্য পথে আসছে, কিন্তু ওটা তো শোধ করতে হবে আমাকে। হচ্ছে কথা। এর জন্য বাবা কিছু প্রতিকারের দরকার আছে, এর জন্য তো যোগাযোগ করতে হবে একটু চেম্বারে। হ্যাঁ সেটাই। কারণ দেখো, আমি যদি তোমাকে একটা কাজ বলে দিলাম, তোমার বুঝতে পারলে সমস্যা এইগুলো থেকে, এই সমস্যা গ্রহদেশ থেকে হয়েছে, এবং অষ্টম এবং দ্বিতীয় ভাবে শনিকে রাহু এবং কেতু এবং তৃতীয় ভাবে শনি থাকাতে একটা সমস্যা হচ্ছে শত্রু তোমার পেছনে লাগে, মানে গুপ্ত শত্রু আছে। কিন্তু যেহেতু লগ্নস্থ বৃহস্পতি এবং মঙ্গল তুঙ্গী অবস্থায় থাকাতে গুপ্ত শত্রু কিন্তু খুব খারাপ করছে না, শারীরিক বলো অন্য বলো, কিন্তু ব্যবসার জায়গাটা ক্ষতি করে দিচ্ছে এবং অর্থনৈতিক ক্ষতি করছে। এর জন্য তো একটু যোগাযোগ করতে হবে। বারাসাত থেকে বলছো তো? তুমি ব্যারাকপুরে পাবে আমাকে, তোমার কাছাকাছি আরেকটা আমার বাড়ি যেখানে আছে, এটা উত্তর কলকাতার শ্যামবাজার, মানে কলকাতা স্টেশনের কাছে, সেখানে এসে দেখাতে পারো। ঠিক করে দেবেন দাদা? নিশ্চয়ই ঠিক করে দেবো। এর জন্য বাবা একটু যোগাযোগ করতে হবে। তুমি বুকিং নাম্বারটা লিখে নাও, 9836955394, 9836396305। এটা চিন্তা করবে যে সমস্যার সমাধান আমি করে দেবো, এই নিয়ে আর কোনো সমস্যা হবে না। একবার যোগাযোগ করেছি আপনাদের। নিশ্চয়ই আসার সময় একটা ফটো আর বাড়ির ধুলো নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, কেমন? জয় মা তারা। দর্শক বন্ধু, একজন মানুষকে গাইড করা সম্ভব, কিন্তু সেই গাইডটা এমন ভাবে হতে হবে তার সমস্যা মেটে এটাই করতে হবে, যার জন্য তাকে ইনভাইট করলাম। কেন আমি সহজে কাউকে বলি না আসার জন্য, কিন্তু এর সমস্যাটা আমি সমাধান করে দিলে, এর ব্যবসার জায়গাটা দেখুন, বারবার একটি লোক লোন নিচ্ছে, আমি তাকে বলে দিলাম, তার কিন্তু সমস্যা মিটবে না। সে আজকে যে পর্যায়ে আছে, আজ থেকে 6 মাস বাদে আরো খারাপ জায়গায় চলে যেতে পারে।
সুতরাং তাকে গাইড করার মানেই আসতে বলা, তার কারণ এই জায়গাটা তাকে ঠিক করতে হবে। আমি সবাইকে কিন্তু আসতে বলি না। অবশ্য সাধক নিয়ে যখন বলছি, প্রথমেই কিন্তু মানুষের আমি আগে মঙ্গলের কাজটা করি, আগে মানুষকে উপকার দিই, তারপর কাজের মূল্য নিই। আগে মানুষকে সমস্যার সমাধান করি, তারপর কিন্তু আমি মূল্য নিই। অবশ্যই বলে দেবো সমস্যার সমাধান করতে কত খরচ হবে, কিন্তু আগে সে মূল্য নিই না, সমাধান হলে তারপর নিই। কারণ আমি জানি এই ভারতবর্ষের সাধকদের বাণী যখন আপনাদেরকে তুলে ধরছি, সেই সাধকের 10% অর্থাৎ 10% গুণ আমার মধ্যে যদি থাকে, তাহলে সেটাকে 50% অর্থাৎ 50%তে কনভার্ট করার দায়িত্ব আমার। তাই জন্য ভক্তদের মঙ্গলের জন্য আমাকে আগে আমি কাজ করে দিই, তারপর মূল্য নিই। কারণ মানুষ একাধিক জায়গায় গিয়ে বহু বছর ধরে ঠকতে ঠকতে একটা জায়গায় দাঁড়িয়েছেন। তা বিশ্বাস, এই বিশ্বাসটা অর্জন করা তখনই সম্ভব মানুষের উপকার দিয়ে, এবং তাই করি আমি। এবং এই পারফরমেন্স, বিশ্বাসটাকে ধরে রাখা তার থেকেও বড় কঠিন কাজ। আমি আসছি, তার আগে দ্বিতীয় কলারকে দেখার আগে বাকি অংশটুকু বলে দিই। হাত করা পড়ালেন ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট যখন হাত করা পড়ালেন, তারপর কোথা দিয়ে তৈল গোস্বামী ওখানে দিয়ে উধাও হয়ে গেলেন, কারণ তাকে জেলে পড়ার জন্য রেডি হচ্ছিল সবাই। তৈল গোস্বামীকে দেখা যাচ্ছে না, ম্যাজিস্ট্রেট ঘর থেকে উধাও। চারিদিকে খোঁজ পড়ে গেল পুরো বিল্ডিং এ, কোথাও কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না। জেলের ভেতর হোক, বাথরুমে হোক, যে কোনো অফিস রুমে হোক, কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না। আলমারির তলায় পর্যন্ত মানুষ খুঁজতে আরম্ভ করলো যে অত বড় শরীর নিয়ে আলমারির তলায় ঢুকে গেছে। জয় মা তারা। একটু লাইনে থাকো মা, একটু লাইনটা ধরে রাখো। এইবার যখন ম্যাজিস্ট্রেটকে সারা জায়গায় তন্ন তন্ন করে কেউ খুঁজে যখন পেল না, অলরেডি তৈল গোস্বামীকে সারা ওই ম্যাজিস্ট্রেটের অফিসে, বিল্ডিং চত্বরে কোথাও যখন খুঁজে পাওয়া গেল না, তখন হতাশ হয়ে ম্যাজিস্ট্রেট যখন নিজের ঘরে সিপাহীকে নিয়ে পৌঁছলেন, দেখলেন তৈল গোস্বামী সেখানে দাঁড়িয়ে রয়েছেন এবং হ্যান্ডক্যাপটি, যে হ্যান্ডক্যাপটের চাবি ম্যাজিস্ট্রেটের পকেটে ছিল, সেই হ্যান্ডক্যাপটি রাখা রয়েছে ম্যাজিস্ট্রেটের টেবিলের ওপর। উনি অবাক হয়ে গেলেন যে যেটা নিজে হাতে তালা দিলেন, সেই হাত করাটা, সেই হাত করা কি করে ওইখানে থাকলো টেবিলের ওপর, চাবি তো আমার পকেটে। আর যে লোকটিকে সারা জায়গায় খুঁজে বেড়ালাম, সে লোকটি এখানে উপস্থিত। তখন তার মনের মধ্যে শরীরে একটা শিহরণ সৃষ্টি হলো ম্যাজিস্ট্রেটের। কি করে ঘটলো? যেমন অনেকে বলে না শরীরে কাটা দেয়, তিনি অনুমান করেছিলেন ইনি সাধারণ মানুষ নন। এই খবর যে তাকে অ্যারেস্ট করা হয়েছে, এই খবরটা যখন বেনারসে ছড়িয়ে পড়লো, তখন কয়েকজন উকিল সরাসরি ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলতে এলেন এবং তার সম্বন্ধে সমস্ত ঘটনা বললেন। বলার পর ম্যাজিস্ট্রেট যেটা অনুমান করেছিলেন যে এই মানুষটি সাধারণ নন, তার কাছে করজোরে পায়ে হাত দিয়ে ক্ষমা চাইলেন। দেখুন, অত বড় ম্যাজিস্ট্রেট, ব্রিটিশ, তিনি বুঝতে পেরেছেন তিনি সাধারণ ব্যক্তি না। যে গলত ধর্ম তিনি ঘটিয়ে দিয়েছেন শুধু হারিয়ে যাওয়া অদৃশ্য হওয়া নিয়ে, আর কিছু নয়। পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে তার কাছে ক্ষমা চেয়ে নিলেন এবং এটা বিধান দিলেন যে স্বামীজির এই অঞ্চলে এবং তার আশেপাশে যে অঞ্চলে তিনি যে কোনো অবস্থায়, সে উলঙ্গ হোক আর উলঙ্গ না হোক, যে কোনো অবস্থায়, যে কোনো স্থানে, যে কোনো সময় গমন করতে পারবেন, তাতে কোনো রকম কমপ্লেন কোনো থানা বা কেউ নেবে না। এটা একটা অর্ডিন্যান্স তিনি জারি করে দিলেন ওই অবস্থায়। এই হচ্ছে তৈল গোস্বামীর মাহাত্ম্য এবং তার কার্যকলাপ, যেটা ব্রিটিশ সাম্রাজ্যের লোকেদের কাছেও ছড়িয়ে পড়েছিল এই মহাপুরুষের এই ক্রিয়াকাণ্ড। আমি আসছি কলার বন্ধুকে নিয়ে। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? ট্যাংরা। আচ্ছা, বলুন কি জানবেন? নাম কি আপনার? আপনার নামটা কি? যাই হোক, লাইনটা কোন রকম ডিস্টার্ব হচ্ছে, হয়তো ঠিক মতো কথা পৌঁছচ্ছে না। তা এই তৈল গোস্বামীর ক্রিয়াকলাপও ছিল এইরকম। তিনি যেটা ঘটাতে চাইতেন সেটা ঘটে যেত। তাহলে কিভাবে হতো? অর্থাৎ নিজের আত্মার সঙ্গে যদি পরমাত্মার সংযোগ ঘটানো যায়, তবেই এটা সাকসেস হবে। এই পরমাত্মার সঙ্গে সংযোগ ঘটাতে গেলে প্রথমে নিজের মনকে পবিত্র করতে হবে, যে যা হয় হবে, ঈশ্বর তাকে রক্ষা করবেন। এই যে সমর্পণ,
এই সমর্পণ একটা জায়গায় গিয়ে সঠিক মার্গে যদি হয় তাহলে নিশ্চয়ই সেই সমর্পণই কিন্তু তার জীবনের পক্ষে শুভকর হবে। সাধারণত আমরা গৃহতে দেখি শাশুড়ি বৌমার খুব গন্ডগোল চলে। অবশ্যই তন্ত্র শাস্ত্রে যে ক্রিয়া রয়েছে এবং আমার যে ওষুধ রয়েছে সেই ওষুধ দিয়ে বশীকরণ করে রাখা দেওয়া যায়, অর্থাৎ শাশুড়ি বৌমার ঝগড়া বন্ধ, দুজনেই একদম ভিজে বেড়াল হয়ে বসে থাকবে বাড়িতে। এইটা করা সম্ভব। এবং এই যে জিনিস, এই জিনিসটা যখন আমি প্রয়োগ করি দিই, এতে প্রত্যেকটা ব্যক্তি উপকৃত হন। কিন্তু এটা যদি দেখা যায় কারোর জন্ম ছক অনুযায়ী এই অ্যাডামেন্ট ভাবটা থাকে, তাহলে এইটা বারবার করে যেতে হবে। কেন? ওষুধের একটা অ্যাকশন থাকে একটা পিরিয়ডস অবধি, তারপর রাশি তার নিজের ফল দেবে, তাহলে তাকে আবার ওষুধ করতে হবে। এই যে মানুষের শরীরে এমন এমন প্রবলেম হয় জীবনে, যে হাত পায়ে জ্বালা জ্বালা করে, যে কোনো কাজে যাওয়ার আগে একটু বাথরুম পায়, কনফিডেন্স হারিয়ে ফেলে, টাইমের থেকে লেটে পৌঁছয়, যেতে গিয়ে গা হাত পায় কোমরে যন্ত্রণা হচ্ছে রাস্তায় বেরোনোর পর, মাথা বনবন করে ঘুরতে থাকে, ক্লান্ত হয়ে পড়েন, অথচ কোনো রোগ নেই, মেডিকেল রিপোর্ট করিয়েছেন, তাহলে ধরে রাখতে হবে এখানে চালান ক্রিয়া করা হয়েছে। বহু প্রকারের চালান ক্রিয়া হয়, শনি চালান হয়, রাহু চালান হয়, বান এমন এমন হয়, শুকনো বান হয়, ভেজা বান হয়, জ্বালা বান হয়। এই বান মারার সিস্টেম আছে, টেকনোলজি আছে। তন্ত্রের টেকনোলজি কিন্তু ওই অংবং চং শুধু নয়। এবার যখন বানটাকে প্রয়োগ করা হচ্ছে, কার উপর কিভাবে প্রয়োগ হচ্ছে এটাকে দেখতে হয়। সেই বানটাকে কাটানোর সিস্টেম আমার জানা আছে। কোন মন্ত্রে চালান হবে আর কোন মন্ত্রে সেই চালানকে কাটতে হবে সেটা জানতে হবে, তবেই উপকার পাবেন। এবং প্রত্যেকটা মানুষ আমার কাছে এসে উপকৃত হন। তার কারণ আমি আগে সমস্যার সমাধান করি, লোককে কাজ দেখাই যে আমি কাজ জানি, আগে দেখে নাও, তারপর বাকিটায় আসছি। আমি প্রথমে কারোর কাছে কোনো মূল্য নিই না। তন্ত্রের টেকনোলজি জানতে হবে। এই তন্ত্রের টেকনোলজি কিন্তু এমন জিনিস যাকে ফুটপাত থেকে কাউকে রাজা করে দেওয়া যায় আর কাউকে রাজা থেকে ভিখারি করে দেওয়া যায়। অবশ্যই যে তান্ত্রিককে এবং যিনি যোগাযোগ করছেন আমার সঙ্গে, তাকে একদম স্ট্রং হতে হবে যে আমি যেভাবে বলবো সেইভাবে যদি সে চলে, 100% তার গৃহগত সমস্যা মিটবে, সংসারে অশান্তি চলে যাবে, অর্থনৈতিক উন্নতি হবে, শান্তি থাকবে, শরীরে রোগ মুক্তি হবে। সুতরাং আপনার পরিবারের এই কটা সমস্যা যদি মিটে যায়, প্রথমে কি গৃহ শান্তি আসবে, ঝগড়াঝাটি মিটে যাবে। দ্বিতীয় অর্থ, সেটাও পাবেন। 3 নম্বর রোগ ব্যাধি থেকে মুক্তি। তাহলে 3 বর পাওয়া হলো। সে কি? ভূতের রাজা 3 বর, সংসারে শান্তি, অর্থনৈতিক উন্নতি, সচ্ছলতা আর রোগ মুক্তি। এই 3 বর দিয়েছিল ভূতের রাজা। তাহলে এই যে যজ্ঞে ক্রিয়া হয়, সেই অদৃশ্য শক্তি যাকে মুখে ভূত বলা যায় না, তাদেরকে আহ্বান করতে হয়, কারণ তারা অতি দ্রুত কাজ করবে। দেবতাকে ডাকলে দেবতার আসতে অনেক সময় লাগে। তারা স্বর্গে আরামে বিরাজ করে, আসতে চায় না মর্তে। সুতরাং এই অদৃশ্য শক্তি, সে আত্মাকে দিয়ে কাজ করাতে হয়, তবেই সমস্যার সমাধান ইনস্ট্যান্ট অর্থাৎ কুইক হবে, খুব তাড়াতাড়ি। দর্শক বন্ধু, আমার যেগুলো চেম্বার আমি একবার বলে দিই অনুষ্ঠান শেষ করার আগে। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা স্টেশন, আরজিকর হসপিটালের কাছে, সেখানে আমার নিজস্ব বাসগৃহ। আমাকে পেয়ে যাবেন মঙ্গল, শনি, রবি। সেই দিন শুক্রবার দিন পাবেন হাওড়া ময়দান চেম্বারে, শুক্রবার হাওড়া ময়দান চেম্বারে পাবেন মাসে 2 বার। বুধবার দিন পাবেন ব্যারাকপুরে, বুধবার দিন পাবেন ব্যারাকপুরে মাসে 2 বার। মেচেদায় পাবেন অমাবস্যার ঠিক আগের শনিবার, মেচেদায় পাবেন অমাবস্যার ঠিক আগের শনিবার, এটাই পাবেন হচ্ছে মাসে 1 বার। বর্ধমানে ঠিক অমাবস্যার আগের দিন পাবেন, এটাও মাসে 1 বার। আর ঠিক বর্ধমান চেম্বার করে আমি পৌঁছে যাই তারাপীঠে প্রতি অমাবস্যায়। আগে সকালে চেম্বার হয় আর মহানিশায় তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ মায়াংতন্ত্রের।
পূর্ণিমাতে নিজ গৃহমন্দির এবং অমাবস্যায় তারাপীঠের শ্মশান ক্রিয়া, প্রত্যেকটা মানুষ উপকৃত হন আমার দ্বারা এবং মানুষকে উপকার দেওয়াটাই আমার কাছে চ্যালেঞ্জ। দুটি মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার 9836955394 এবং 9836396305। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আগামীকাল আরেকটা এপিসোড নিয়ে আগামী দিনে আসবো। এই তৈলঙ্গ স্বামীর বাকি পর্বে আরেকটা সাহেবকে কি চমৎকার ভাবে তাকে শিক্ষা দিয়েছিলেন সেটাই বলবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।